প্রীতি রাখি কেস 2013 সালের সেই ঘটনা যা পুরো দেশকে কাঁদিয়ে দিয়েছিল। আপনি নিশ্চয়ই অনেক বর্বরতার গল্প শুনেছেন, কিন্তু আজ আমরা যে বাস্তব কাহিনী শোনাতে যাচ্ছি তা শুনে আপনি শিউরে উঠবেন। 2013 সালে ঘটে যাওয়া এই ঘটনাটি মহিলাদের প্রতি সংগঠিত অন্যতম ভয়ঙ্কর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই মামলার বিচার চলাকালীন বিচারকের একটি মন্তব্যে পুরো দেশের চোখে জল চলে এসেছিল। ঘটনা 1 মে 2013, দিল্লির নরেলা এলাকার 23 বছর বয়সী তরুণী প্রীতি রাঠি নিজের জীবন বদলাতে চলেছিলেন। প্রীতি নার্সিং পড়াশোনা শেষ করে ইন্ডিয়ান নেভিতে নার্সিং অফিসার হিসেবে নির্বাচিত হন। মুম্বাইয়ের INS মুম্বাইতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে যোগ দেওয়ার জন্য তিনি পরিবারসহ রওনা হন। বন্দ্রা স্টেশনে হামলা 2 মে প্রীতি তার পরিবারসহ বন্দ্রা টার্মিনালে পৌঁছান। স্টেশন থেকে বের হওয়ার সময় একটি মুখ থাকা যুবক প্রীতির উপর অ্যাসিড ছুঁড়ে মারে। এই হামলায় প্রীতির মুখ ও শরীরের একটি বড় অংশ পুড়ে যায়। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রীতির সংগ্রাম ও মৃত্যু। ডাক্তারের সমস্ত চেষ্টা সত্ত্বেও প্রীতি তার ক্ষত থেকে সুস্থ হতে পারেননি। 1 মাস লড়াই করার পর 1 জুন 2013 সালে তার মৃত্যু হয়। তদন্ত অপরাধীর ধরা পড়া। পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসেবে পবন কুমার নামের এক যুবককে আটক করলেও পরবর্তীতে জানা যায় তিনি ঘটনার সময় অন্য শহরে ছিলেন। তদন্তের দায়িত্ব CID নেয় এবং প্রমাণ পায় যে প্রতিবেশী যুবক অঙ্কুর পাওয়ার একতরফা ভালোবাসার প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছিল। রায় 2016 সালে আদালত অঙ্কুর পাওয়ারকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। এই রায় দেশের ন্যায় বিচারের উদাহরণ সৃষ্টি হয়। এই ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, এটি সমাজে নারীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। প্রীতি রতির মামলা 2013 সালের মামলায় গোটা জাতি কেঁদেছিল এখন পর্যন্ত ডজন খানেক নৃশংসতার গল্প, কিন্তু আজকে যে সত্য ঘটনাটা শোনাতে যাচ্ছি তা শুনে আপনার চোখের জলে নয়, প্রায় পুরো জাতি এ মামলার শুনানি চলাকালে কেঁদেছেন আইনজীবীরা। তবেই 2013 সালের এই ঘটনা থামাতে পারবে উপত্যকা। এখন পর্যন্ত নারী জাতির বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে, এটাকে সবচেয়ে বড় নিষ্ঠুরতা বলে অভিহিত করা হয়। রায় শোনার সময় এই মামলার সভাপতিত্বকারী বিচারক এমন মন্তব্য করেন যে এতে সবার চোখে পানি চলে আসে এবং এই মামলায় বিচারক কোথায় কী মন্তব্য করলেন। এই ক্ষেত্রে 2013 সালের এই ভিডিওতে সব কিছু জেনে নেওয়া যাক। কিন্তু এই দিনটা খুব স্পেশাল ছিল প্রীতি রতির জন্য, যারা দিল্লির নরেলায় প্রথমবার প্রীতি দিল্লির বাইরে যাচ্ছিল। কারণ আমি একটু নার্ভাসও ছিলাম। প্রীতি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 23 বছর বয়সী প্রীতি রতি তার পড়াশোনা শেষ করে একটি সামরিক হাসপাতালের নার্স হতে চেয়েছিলেন। ভারতীয় নৌবাহিনীতে নার্স শূন্যপদ এসেছে। প্রীতি রাঠিও এই চাকরির জন্য আবেদন করেছেন এবং পরীক্ষায় অংশ নিয়েছেন। নৌবাহিনীতেও প্রীতি সফল হয়েছেন, নার্সিং অফিসার নির্বাচিত হয়েছে। এখন সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন প্রীতিকে মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত নৌ অফিসে রিপোর্ট করতে হয়েছিল এবং তাকে INS মুম্বাইয়ের 2nd লেফটেন্যান্ট ডিউটি হিসাবে যোগ দিতে হয়েছিল। সেই কারণে প্রীতি মুম্বাই যাচ্ছেন। পরিবারটি প্রথমবার দিল্লির বাইরে যাচ্ছিল, তাই বাবা অমর সিং রথি, চাচা বিনোদ কুমার দাহিয়া এবং আন্টি সুনিতা দাহিয়াও তার সঙ্গে দাহিনে যাচ্ছেন। সবাইকে গরিবরথ এক্সপ্রেসে মুম্বাই নিয়ে যাওয়া হবে। টাইমে বান্দ্রা স্টেশনে পৌঁছাতে হয়েছিল আমি ট্রেন 2013 নিজামুদ্দিন দিল্লি। স্টেশনে পৌঁছতেই ট্রেন থামে। প্রীতি দ্রুত তার পরিবারের সাথে ট্রেনে চড়ুন এবং সবাই তাদের সিটে বসুন এবং ট্রেন ধরুন। এই ট্রেন তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতী সিটে প্রচুর ভিড় ছিল, তাই ট্রেনের ভিতরেও অনেক ভিড় ছিল। লুকিয়ে ছিল এক যুবক, তার মুখে তোয়ালে আর ক্যাপ পরা ছিল। এমন হলো যে সে কারোর সাথে কথা বলছে, কিন্তু কখনো সে উঠে বাথরুমের দিকে চলে যেত, আবার কখনো ফিরে এসে সিটে বসে থাকতো এবং সে প্রায়ই প্রীতির দিকে উকি দেওয়ার চেষ্টা করত। প্রীতির পরিবারের সদস্যরাও এটি লক্ষ্য করেছিলেন এবং তারা খুব সতর্ক ছিলেন নাবির এবং দেহাজেমির মধ্যে ভালো করা হয়। সবাই প্রায় ঘুমিয়ে গেছে। রাত এভাবেই কেটে যায়। সবাই সকালে ঘুম থেকে উঠে এবং এখানে ট্রেনটিও দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে চলে যায় এবং মুম্বাই পৌঁছায়। এখন তারিখটি 2013 সালের 2 তারিখে চলে গেছে। প্রীতি এবং তার পরিবারকে বান্দ্রায় নামতে হয়েছিল। টার্মিনাল সকাল 8:05 ট্রেনটি বান্দ্রা স্টেশনে পৌঁছায় এবং প্রীতি, তার বাবা,
চাচা এবং খালা সবাই ট্রেন থেকে নেমে যায়। এখান থেকে সবাই তাদের পরবর্তী গন্তব্যের দিকে চলতে শুরু করে এবং ট্রেন থেকে নেমে পড়ে। এরপর প্রীতি একটু ক্লান্ত বোধ করছিল, তাই সে একটু আস্তে হাঁটছিল। প্রীতির বাবা আর তার কাকা আর খালা প্রীতির থেকে কয়েক কদম এগিয়ে যাওয়ার সময় প্রীতি খেয়াল করলো সে তার বাবা আর চাচা চাচির চেয়ে অনেক শীর্ষে পিছিয়ে গেছে। তাই সে দ্রুত তার পা বাড়াতে শুরু করেছে, যাতে প্রীতি তার পা বাড়াতে শুরু করে। হঠাৎ করেই পেছনে থেকে কেউ তাকে কাঁধে স্পর্শ করেছে। প্রীতির পদক্ষেপ হঠাৎ থেমে যায় এবং সে ফিরে তাকায় কে তাকে স্পর্শ করেছে। সে দেখতে পায় তার গাড়িতে বসে থাকা ছেলেটি তোয়ালে দিয়ে মুখ লুকিয়ে আছে। সাথে সাথে প্রীতি মুখ ফিরিয়ে নেয় এবং ক্রমাগত তাকে দেখতে চেষ্টা করছিল। তাকে দেখে প্রীতি কিছু বুঝতে পারল। সে তার আগে চলে যায় এবং পরের মুহূর্তে পাল বাক্স থেকে কিছু একটা ছুঁড়ে দেয় প্রীতির মুখের দিকে। হঠাৎ প্রীতির আওয়াজ শুনে প্রীতি জোরে চিৎকার করতে শুরু করে। তার বাবা এবং চাচি ছুটে আসে, অন্য যাত্রীরাও প্রীতির আশেপাশে জড়ো হয়। প্রীতির মুখে কেউ কিছু ছুঁড়ে ফেলেছে। মুখোশধারী ছেলেটি প্রীতির জামা কাপড় থেকে কিছু ফোঁটা অ্যাসিড তাদের হাতে পায় এবং তাদের হাত জ্বলতে শুরু করে। তবুও তারা প্রীতির বাবা এবং চাচাকে ডেকে নিয়ে প্রীতিকে সামলাতে চেষ্টা করে তাকে স্টেশন মাস্টারের অফিসে, কারণ প্রীতি অনেক ব্যথা ও ক্ষতগ্রস্ত ছিল। বেশ গভীর মনে হচ্ছিল, তাই রেলওয়ে অফিসারের অবিলম্বে প্রীতিকে অন্য হাসপাতালের বিক্রি করার প্রস্তুতি শুরু করুন। স্টেশন থেকে সমস্ত আহত এবং প্রীতিকে ভাবা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু প্রীতির অবস্থা খুব গুরুতর ছিল। তাই তাকে ভাবা হাসপাতালের পরিবর্তে পাশের গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। মুখোশধারী ছেলেটি সম্পদ নিক্ষেপ করার পরে প্রীতির উপর সে পালাতে শুরু করে। তারপর প্রীতির চিৎকার শুনে প্রীতির কাছে দাঁড়িয়ে থাকা সমীর শেখ নামে এক যুবক তৎক্ষণাৎ বাক্সটি তুলে নেয় এবং হঠাৎ কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করে। তারপরে সম্পত্তি বাক্স থেকে বেরিয়ে আসে। এই মেয়েটি অ্যাসিড আক্রান্ত হয়েছে এবং সেও সমীরের হাতে পড়ে। সে সাথে সাথে তার বাবাকে নিচে ফেলে দেয় এবং বুঝতে পারে যে সে তাকে ধাক্কা দিচ্ছে এবং লোকটিকে তাড়া করতে শুরু করে এবং সেলিম সালমানকে চিৎকার করে, তাকে ধর, তাকে ধর। তাই যখন সমীর বুঝতে পারে যে মেয়েটি সেখানে আছে, যদি সম্পদ আক্রমণ তার পর্যায়ে, আসলে সেলিম আর সালমানও এসেছিলেন সমীরের সঙ্গে। সে মুখোশধারী ছেলেটিকে তাড়া করতে শুরু করে এবং মুখোশধারী ছেলেটিকে ধরতে বলে। তারাও তাকে তাড়া করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুখোশধারী লোকটি তাদের সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই তিনটি নাম মনে রাখবেন, সমীর শেখ, সেলিম এবং সালমান, কারণ তারা তিনজনই এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রীতিকে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা শুরু হয় এবং প্রীতির বাবা, চাচা এবং সমীর শেখকেও বাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে আসে এবং তার বক্তব্যের ভিত্তিতে পঞ্চনামা রেকর্ড করা শুরু করে। যোগী প্রীতিকে ভাব হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু তার অবস্থা আরও গুরুতর ছিল, তাই তাকে দ্রুত গুরু নানক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সমস্যা হলো গুরু নানক হাসপাতালের বার্ন ইউনিট ছিল না এবং অন্যান্য অনেক সুবিধার অভাব ছিল। কিছুক্ষণ পর প্রীতিকে গুরু নানক হাসপাতাল থেকে মাসিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ করা হয়, মাসিনা হাসপাতালের পৌঁছতেই প্রীতির চিকিৎসা শুরু হয়। এখানে পুলিশও প্রীতির বয়ান রেকর্ড করতে মাসিনা হাসপাতালে পৌঁছায়, কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল যে প্রীতি তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিল। প্রীতির মুখ খারাপভাবে পুড়ে গিয়েছিল এবং তার বাগানেও গুরুতর ক্ষত ছিল, যে কারণে প্রীতির বক্তব্য রেকর্ড করা যায়নি। প্রীতির শরীরে গভীর ক্ষত ছিল, কিন্তু প্রীতির সাহস তখনও ভাঙেনি এবং সে পূর্ণ আবেগ আর সাহস নিয়ে লড়াই করছিল। এখন প্রীতি চাইলেও কিছু বলছে না। তিনি তার হাত দিয়ে লেখার ইঙ্গিত দেন। এরপর প্রীতিকে একটি কলম এবং কাগজ দেওয়া হয় এবং রাজ্যের অনেক আসনে প্রতিবাদ করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রীতির দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি ওঠে। সম্পন্ন অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশের উপর ব্যাপক চাপ ছিল, কিন্তু সমস্যাটি ছিল যে অপরাধীর কোন চিহ্ন কোথাও পাওয়া যায়নি। যদিও ঘটনার সময় স্টেশনে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী অপরাধীর স্কেচ পুলিশ প্রস্তুত ছিল এবং অপরাধীকে খুঁজতে শুরু করেছে, কিন্তু 4 জানুয়ারি 2013 তারিখে পবন কুমার নামে একটি ছেলে প্রীতির বোন তনুকে ফোন করে জিজ্ঞেস করে সে কেমন আছে।
একজন বিটেক ছাত্র ছিলেন এবং প্রীতির সাথে তার পুরানো পরিচয় ছিল। এই তথ্যটি তার বাবা অমর সিং রথিকে দেয় এবং অমর সিং তদন্তকারী পুলিশ অফিসারদের জানায় যে পবন কুমার নামে একটি ছেলে ফোন করে প্রীতির অবস্থার সম্পর্কে জানতে চেয়েছিল। প্রীতিকে স্কেচ দেখায় যা সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল এবং প্রীতিকে জিজ্ঞাসা করে যে সে তাদের বলতে পারবে কিনা। জবাবে প্রীতি বোর্ডে 3টি নাম লেখেন, সত্যম অঙ্কুর এবং পবন কুমার। প্রীতির মতে স্কেচে দেখা ছেলেটি এই 3টির মধ্যে একটি ছিল, কারণ প্রীতি ও পবন কুমারের নাম রেখেছেন। নিয়ে গেলেন এবং পবন কুমার ফোন করে প্রীতির কথা জিজ্ঞেস করলেন। পুলিশকে খোঁজখবর নিতে হয়েছে, তাই তারা অনুমান করতে শুরু করেছে হয়তো পবন কুমারই প্রীতিকে আক্রমণ করেছেন। এসিড নিক্ষেপ করা হয়েছে এবং সে নিশ্চয়ই জানতে চাইছে প্রীতি কি বেঁচে আছে নাকি মরে গেছে। কুমারকে সন্দেহের মধ্যে নিচ্ছে পুলিশ। তদন্ত শুরু করে সঙ্গে সঙ্গে পবন কুমার। এটি অনুসন্ধান করতে কয়েকদিন সময় লাগে, কারণ প্রীতি ও পবন কুমারের নাম রেখেছেন। নিয়ে গেলেন এবং পবন কুমার ফোন করে প্রীতির কথা জিজ্ঞেস করলেন। পুলিশকে খোঁজখবর নিতে হয়েছে, তাই তারা অনুমান করতে শুরু করেছে হয়তো পবন কুমারই প্রীতিকে আক্রমণ করেছেন। এসিড নিক্ষেপ করা হয়েছে এবং সে নিশ্চয়ই জানতে চাইছে প্রীতি কি বেঁচে আছে নাকি মরে গেছে। কুমারকে সন্দেহের মধ্যে নিচ্ছে পুলিশ। তদন্ত শুরু করে সঙ্গে সঙ্গে পবন কুমার। এটি অনুসন্ধান করতে কয়েকদিন সময় লাগে। তদন্ত শেষে 2013 সালের 9 তারিখে পুলিশ পবন এর জন্য কুমারকে গ্রেপ্তার করে। রাফতারির খবরে জনগণের খবর রেগে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে অপরাধী হয়ে যায়। কঠোরতম শাস্তির দাবি করতে জনপ্রীতির জল দিয়ে শুরু করা যাক। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু প্রীতির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। মাসিনা হাসপাতালের যাওয়ার পথে প্রীতি এখানে এসেছে অনেক দিন হয়ে গেছে। অনেক অস্ত্রোপচারও করা হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি করা যায়নি। প্রেমের বদলে আরও খারাপ হতে চলেছে। অভ্যন্তরীণ অঙ্গগুলি ধীরে ধীরে সংকুচিত হওয়া বন্ধ করে। মাসিনা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। মনে হচ্ছিল যেন প্রীতির অবস্থা আরও গুরুতর, তাই তিনি সঙ্গে সঙ্গে প্রীতিকে রেফার করেন। এটি করতে গিয়ে তাকে মুম্বাই হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসা পেতে পারেন, কারণ এই মামলার সঙ্গে মানুষ সরাসরি যুক্ত। এটা শেষ এবং মানুষ ভালোবাসার প্রতিটি রাজ্যে ছিল। এর বিষয়ে জানতে চান, তাই সরকারের কাছে যান প্রীতির চেয়ে ভালো চিকিৎসা দিতে। সাথে সাথে প্রীতি সাজানো বোম্বে হাসপাতালকে দেশের শীর্ষে নিয়ে আসা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়, আর প্রীতির চিকিৎসার দায়িত্ব তার। লাখো চেষ্টার পরও এখানে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতির পরিবর্তে এটি আরও খারাপ হবে এবং প্রীতি ভেন্টিলেটর সাপোর্টে গিয়েছিল। সেই গেলেও ডাক্তাররা রাজি নন এবং প্রীতির জীবন বাঁচাতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করা হচ্ছে, তবুও ডাক্তাররা রাজি নন। আর প্রীতির জীবন বাঁচাতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান এবং প্রীতি এখনও শর্তের সাথে লড়াই করছিল, কিন্তু অবশেষে 1 জুন 2013 সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান প্রীতি। প্রীতির মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া। প্রীতির মৃত্যুর পর ক্ষোভের ঢেউ চলে যায়। ময়না তদন্ত করা হয় এবং শেষকৃত্যের জন্য প্রীতির পরিবার সিবিআই তদন্তের দাবি জানায় এবং প্রীতির মৃতদেহের সাথে একটি প্রতিবাদ সমাবেশ ঘটে। অবশেষে সরকারের কাছ থেকে সিবিআই তদন্তের আশ্বাস পাওয়ার পর পুরো রাজ্যের শ্রদ্ধার সাথে প্রীতিকে দাহ করা হয়। প্রীতির মৃত্যু ও শেষকৃত্যের পর সবার একটাই দাবি ছিল, যত দ্রুত সম্ভব প্রীতির হত্যাকারীদের শাস্তি হোক। এটা সম্পন্ন করা। পুলিশ পবন কুমার নামে এক ছেলেকেও গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সমস্যা ছিল পবন কুমারের বিরুদ্ধে যে কোনো ধরনের, এমনকি রেলওয়ে পুলিশও এখন প্রমাণ পাচ্ছিল না। এখনো পর্যন্ত তিনি পবন কুমারের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাননি। এদিকে প্রীতির বাবা অমর সিং রথি তার তারকাকে জিজ্ঞাসা করলে জানা যায় যে 2013 সালে, অর্থাৎ ঘটনার দিন, পবন কুমার কেবল মুম্বাইতে ছিলেন না, তিনি রোহতকে ছিলেন। পরে পুলিশ পবন কুমারের ফোনের লোকেশন হিস্ট্রিও পায়। নিকালবতী তখন ঘটনাটি জানা যায়, যেদিন পবন কুমার আসলে রোহতকে ছিলেন। পুলিশের পরিবর্তে প্রীতির বাবা এই কাজটি করেছেন। পবন কুমার সেদিন রোহতকে ছিলেন তা খুঁজে বের করা পুলিশের একটি বড় ব্যর্থতা এবং এটি সঠিকভাবে বিষয়টি পরিচালনা করছে না। তাই প্রীতির বাবা আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। পুলিশ ঘটনার তদন্ত করবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
এটি করুন এবং সিআইডি মুম্বাইয়ের কাছে তদন্ত দাবি করুন। আমরা করি। আদালতের দাবি ও মামলা গ্রহণ করে তদন্তভার সিআইডি মুম্বাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। হাতে আসতেই তদন্ত শুরু করে সিআইডি মুম্বাই। সিরিজের প্রথম প্রীতি রতির বাড়িতে যায় এবং কিছু তথ্য সংগ্রহ করা শুরু করে। সিআইডি অফিসার প্রীতিকে কিছু দেয়। খোঁজখবর নেন নিকটাতীয়দেরও। স্বজনদের জিজ্ঞাসাবাদে স্বজনরা পুলিশকে বিষয়টি জানায়। অঙ্কুর পাওয়ার নামে এক প্রতিবেশী একটা ছেলে একদিকে প্রীতিকে ভালবাসত, প্রীতিকেও প্রপোজ করেছিল, কিন্তু এর পাশাপাশি প্রীতি স্পষ্টই রাজি ছিল। শুধুমাত্র প্রীতিকেই বিয়ে করতে চান অঙ্কুর পাওয়ার। আদর করছিল, কিন্তু প্রীতির এসব ভালো লাগেনি। প্রীতির প্রস্তাবও নাকচ হয়ে যায় আত্মীয়ের কথায়। এরপর অঙ্কুর প্রীতিকে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। 1-2013 অঙ্কুরকে পুলিশ জিজ্ঞাসা করে। অঙ্কুর ঠিকঠাক উত্তর দিতে পারছে না কোথায়। নোটিশ দেয় এবং অবিলম্বে তার বক্তব্য পরিবর্তন করা শুরু করে। আমি অঙ্কুর নিজামুদ্দিন স্টেশনে ছিলাম এবং তারপরে তার অবস্থান অর্থাৎ 2 সকালে। ঘটনার দিন মুম্বইয়ের বান্দ্রা টার্মিনালে কিন্তু এখন অঙ্কুরের পরিচয় নিশ্চিত করতে হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীর সামনে শনাক্তকরণ প্যারেড পরিচালনা করে লোকদের দাঁড় করানো হয়। অঙ্কুরকেও অন্তর্ভুক্ত করা হয়। তারপরে সেই লোকদেরও ডাকা হয় যারা আগে সাক্ষ্য দিয়েছিল যে তারা সেই ব্যক্তিকে সম্পদ ফেলতে দেখেছিল। সেই সাক্ষীদের মধ্যে সমীর শেখ, সেলিম শেখ এবং সালমান শেখ। অঙ্কুরকে দেখেই তারা তাকে শনাক্ত করে এবং পুলিশকে জানায় যে সে একটি ছেলে যে অ্যাসিড ছুঁড়ে পালিয়েছিল। আসলে অঙ্কুর সাথে সাথে অ্যাসিড নিক্ষেপ করে ফিরে যায়। আমি যখন কথা বলি তখন তার মুখ থেকে গামছা চলে গেছে, কারণ সমীর শেখই প্রথম যে অ্যাসিড ছুঁড়েছিল তাকে ধরার চেষ্টা করেছিল এবং পালানোর সময় একবার অঙ্কুর তার পিছনে ছিল, তাই সমীর শেখও তার মুখ দেখেছিল। তাই কুচকাওয়াজ চলাকালীন সমীরও তাকে চিনতে পেরেছিল যে সে অঙ্কুরের হাতে একটি বাক্স দেখেছিল, যা এই 3 জন ছাড়াও ছিল। পবন মালভিয়াও একজন ব্যক্তি অঙ্কুর শনাক্ত করেন এবং অন্য একজন ব্যক্তিও প্যারেড চলাকালীন অঙ্কুরকে শনাক্ত করে এবং সাক্ষ্য দেয় যে অঙ্কুর তাকে রাত দেয়। ট্রেনে উপস্থিত ছিলেন কারণ প্রায় সকাল 4টায় দেখল অঙ্কুর টয়লেটের কাছে দাঁড়িয়ে আছে। এতে অঙ্কুর পাওয়ারকে প্রধান অভিযুক্ত করা হচ্ছে। 4টি আসনে ছড়ানো মামলা ও সানি বিশেষ সিটি সিভিল ও দায়রা আদালত। বৃহত্তর মুম্বাইতে এটি জানার সাথে শুরু হয়। অঙ্কুর রোদে লাগালে আপনার রক্ত খুলে যাবে জন্য আদালতে আনা হলে সে হাসি মুখে আসে। অনেকবার সে হাসি মুখে মোট 37 জন সাক্ষী হাজির হয় এবং সব সাক্ষ্য প্রমাণ ও সাক্ষী দেখে শেষ পর্যন্ত সাক্ষ্য দেয়। প্রীতি রতির অপরাধী অঙ্কুরকে গ্রেফতার করেছে আদালত। পাওয়ারকে আইপিসির ধারা 302 এবং 326 ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে 5,000 টাকা জরিমানাও দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার বিশেষ তদবিরে একজন অ্যাসিড হামলাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পাবলিক এই তারঙ্কিটি যে কোনো মহিলার কাছে ছড়িয়ে দিন। যদিও এই মামলাটিকে প্রীতির বিরুদ্ধে করা সবচেয়ে বড় নৃশংসতা বলে ঘোষণা করা হয়েছিল, একটি মামলার বিচারক রায় শোনার সময় মন্তব্য করেছিলেন যে এই অ্যাসিড হামলার কারণে প্রীতির মুখ খুব খারাপভাবে পুড়ে গেছে এবং তিনি অসহায় হয়ে পড়েছেন। প্রীতি তার মুখ দেখে বোধহয় তাকে মেরে ফেলবে। এই মন্তব্যই অঙ্কুরের নিষ্ঠুরতা দেখানোর জন্য যথেষ্ট। অঙ্কুর পাওয়ার কত বড় শয়তান আর পাথরের হৃদয়, এ থেকেও আপনি অনুমান করতে পারেন যে তিনি একজন মানুষ ছিলেন। যখন বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন তখন তা কি সম্ভব? আমি যখন শুনেছিলাম তখন তার মুখে সামান্য অভিব্যক্তি ছিল। প্রীতির সাথে সে যাই করুক তাতেও তিনি আফসোস করেননি। ওই আদালত আমি তার দিকে খুব নির্লজ্জভাবে হাসছিলাম। প্রীতির পরিবারে এক নিষ্ঠুর হাসি। এটি একটি ক্ষত উপরে একটি নাম ছিল। মুম্বই সেশন কোর্ট থেকে অঙ্কুরকে গ্রেফতার করা হলেও মৃত্যুদণ্ড পেলেও অঙ্কুর মুম্বাই চলে যান। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। হাইকোর্টে এই মামলায় সানি বিচারপতি বিপি ধর্মাধিকারী ও বিচারপতি পদ নায়ককার এর বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে জুন 2019 দায়রা আদালতে বোম্বে হাইকোর্ট মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। প্রীতি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছিল তা দিয়ে যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন প্রীতির বাবা মা বোধহয় সামনের যন্ত্রণার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। কারাবাস ছেড়ে দিন, মৃত্যুদণ্ড অনেক কম। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনি কি মনে করেন? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও হলে লাইক এবং শেয়ার করুন। আপনি এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইবও করেননি,
আপনি যদি তাই করে থাকেন তাহলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। অনুগ্রহ করে সাবস্ক্রাইবও করুন যাতে আমরা এটি চালিয়ে যেতে পারি। আপনার ধরনের ভিডিওর জন্য আপনাকে ধন্যবাদ।